আর আজকে এই মুহূর্তে করে আমার যে এক্সপিরিয়েন্স বা রেটিং যদি বলো, তো আমি বলবো যে আই এম নট টু স্যাটিসফাইড টু বি অনেস্ট। কারণ $100 মানে এখানে প্রায় 6,000 টাকা ভারতীয় মুদ্রায় আমি খরচা করলাম, এবং 6,000 টাকাতে অনেক ভালো ফেসিয়াল ইন্ডিয়াতে হয়ে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আজ এখানে মঙ্গলবার, সকাল এখন ওই 10টা মতো বাজে। অন্যদিন একটু দেরি হলেও আজ একটু সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়েছি। কারণটা, আজ ভাবছি আমার ওয়ার্ড্রপটা একটু অর্গানাইজ করব। ইন্ডিয়া যাবার দিন তো প্রায় কাছেই এসে গেল। তার আগে আমার যে শাড়িগুলো আছে সেগুলোকে বের করে একটু ভালোভাবে গোছাতে হবে। তোমরা তো জানো, বিদেশে থাকলে বেশি শাড়িপত্র তো আনা যায় না দেশ থেকে, তাই যে কটা শাড়ি আগের বছর আমি এনেছিলাম সেই সব শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফেস্টিভ্যাল বা অকেশনে পরেছি। এবার এই শাড়িগুলো স্যুটকেসে গুছিয়ে ইন্ডিয়া নিয়ে যাব, আর ইন্ডিয়া থেকে যে নতুন নতুন জামা কাপড় কিনবো সেগুলো কানাডায় নিয়ে আসার পালা। সত্যি কথা, এই শাড়ি জামা কাপড় এতবার এখানে পরেছি যে এগুলো আর সামনের 1-2 বছর পরবো না। এটা একটা ভারী মজার জিনিস, এখানে প্রায় সব প্রবাসীরাই মোটামুটি করে থাকে। অনেকটা এইরকম যে যে জিনিসগুলো তোমার কাজে অকাজে বিভিন্নভাবে এত দিন ধরে স্বাদ দিল, তাদেরই আবার অচ্যুত করে নতুন জিনিসকে আপন করে নেয়ার পালা। বিকেলে আবার যাব বিউটি সেলুনে। একটা অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি 3টের সময়। কানাডায় আসার পর থেকে কোনো বিউটি সেলুনে সত্যি কথা বলতে আমি যাইনি। এতদিন পর ইন্ডিয়া যাচ্ছি, তাই ভাবলাম একটু ফেসিয়ালটা করেই আসি। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, বা ঝোলটা একটু ফুটলেই মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল। সেই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ইন্ডিয়া বাজার থেকে আমরা মাছ কিনে এনেছিলাম, তবে এবারে দেখছি মাছগুলোর সাইজ একটু বেশি ছোট করে দিয়েছে। ভাজার সময় দেখলাম একটা মাছ আবার ভেঙেও গেল, কি জানি কোনোভাবে হয়তো ছোট পিস হয়ে গেছে। মাছের ঝোলে জেনারেলি আমি পেঁয়াজ দিই না, কিন্তু ওই যে সামনের সপ্তাহে আমাদের দেশে যাওয়া আর বাড়িতে দেখছি এখনও 1 বস্তা পেঁয়াজ রয়েছে। দেশে যাওয়ার আগে তাদেরকেই শেষ করে যাওয়ার বন্দোবস্ত আর কি। আমি আজ একটু আমার ওয়ার্ড্রপটা গোছাচ্ছিলাম। এই যে আমার পিছনে যেটা দেখছে এটাই ওয়ার্ড্রপ। এখানে আমাদের ওয়াকিং ওয়ার্ড্রপ আছে। আর ওয়ার্ড্রপের সামনে যে ডোরটা পুরোটাই এরকম গ্লাস করা আছে। তো যখন এই প্রথম বাড়িটা নিই তখন আমার খুব পছন্দ হয়েছিল এটার জন্য, যেই এত বড় আয়না জোড়া একটা ওয়ার্ড্রপ আছে। তো এই ওয়ার্ড্রপটা যেটা দেখছে, এই যে এভাবে ওয়াকিং ওয়ার্ড্রপ, এভাবে স্লাইডিং ডোর আছে, খোলা যায় বন্ধ করা যায়। তো এই ওয়ার্ড্রপটা গোছাতে গোছাতেই আমার শাড়িগুলোকে অ্যাকচুয়ালি গোছাচ্ছিলাম, কারণ কানাডায় তো বেশি শাড়ি নেই। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার এখানে যে 2-4টে যে শাড়িগুলো আছে, যে শাড়িগুলো আমার খুব প্রিয়, সেগুলোই আমি ইন্ডিয়া থেকে আসার সময় এখানে নিয়ে এসেছিলাম। আর ওয়ার্ড্রপটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বাজেভাবে আর কি জিনিসপত্র রাখা আছে, অলমোস্ট ডাম্প করে রাখা আছে। তো একটু অর্গানাইজ করতে হবে, সেই জন্য আজকে খুলে দেখালাম না। এরপরে একদিন ভালো করে অর্গানাইজ করে নিয়ে তারপরে তোমাদেরকে এই ওয়ার্ড্রপটা দেখাবো। প্রথম যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হলো এই শাড়িটা। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু চান্দেরি সিল্কের ওপরে চান্দেরির কাজ। আর এটা পুরো একটা ভায়োলেট কালার, আর ভেতরে কিন্তু আবার ভায়োলেট আর এরকম কপার জরি ছোট ছোট বুটা রয়েছে, ঠিক আছে। আর এটা ভায়োলেট কালার বলছি, কিন্তু এটা কিন্তু ডুয়াল কালার আছে, মানে শাড়িটাকে দেখছো এইরকম এরকম করছি, কালার চেঞ্জ হচ্ছে। তো এই শাড়িটার পার্টটা হচ্ছে এইরকম, পাড়টাও সুন্দর এরকম কাজ আছে জারির, আর পুরো শাড়িটাই কিন্তু কপার জারির। তো এই শাড়িটা আমার কিন্তু অনেক পুরনো শাড়ি, মানে প্রায় 10 বছর তো হবেই। এই শাড়িটা বুঝতে পারছো, মানে প্রায় 10 বছর আগেকার নেয়া। আর তখন কাপার জারি মানে প্রথম যেটা তখন উঠেছিল, এখন তো অনেক কাপার জারি পাওয়া যায়, বাট তখন কিন্তু প্রথম প্রথম উঠেছিল। খুব যে বেশি পরেছি সেই রকম নয়, 2-4বারই পরা হয়েছে, কারণ আমি তো জেনারেলি বেশি শাড়ি পরিও না। কিন্তু আমার খুব পছন্দের শাড়ির মধ্যে একটা, কারণ তখন অত শাড়ি কিনতাম না, যে কটা 2-4টে শাড়ি ছিল তার মধ্যে এটা আমার খুব প্রিয় ছিল।
আমি ক্লোজ থেকেও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম, এই যে এটা হচ্ছে ব্লাউজ, এই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ব্যাকটা। আমার এই ব্লাউজটা যেহেতু অনেকদিন আগের করা, তো তখন তো সামনের যে বাটন থাকে সেই রকমই তখন ছিল, আর পিছন দিকটা আমি ডিজাইন করে এই রকম করেছিলাম। আশা করি বুঝতে পারছো। এই যে, আর হাতাটা ছিল হচ্ছে পুরো এইরকম নেটের দিয়ে, আর পাড়টা আবার লাগিয়েছিলাম হাতায়। আর এখানে আবার বাটন যেরকম আছে, তো এইটা খুব মানে ডিজাইন দিয়ে আর কি খুব শখ করে বানিয়েছিলাম তখন। আর এই ব্লাউজটা আমার এখনো হয়। আর এই লাটকানগুলো দেখছো, এই লাটকানগুলো কিন্তু আমার নিজের কেনা, মানে যে ব্লাউজের দোকানে বা টেলারিংয়ে যে লাটকানগুলো দেয় সেগুলো কিন্তু নয়, আমি নিজে গিয়ে এসপ্ল্যানেড মার্কেট থেকে পছন্দ করে এই লাটকানগুলো কিনে এনেছিলাম। এত সুন্দর লাটকান কিন্তু ব্লাউজের দোকানে দেয় না। তো আমার যেহেতু বললাম যে শখ করে বানানো, তো এই লাটকানগুলো কিন্তু কিনে এনেছিলাম, এবং লাটকানগুলো খুব ভারী সেই জন্য। আর এই লাটকানটার জন্য কিন্তু এই শাড়িটা বা এই ব্লাউজটা আমার বেশি পছন্দ, আর পরতেও ইচ্ছে করে। এবারে যে শাড়িটা দেখাবো সেটা একটা পিওর সিল্কের শাড়ি। এই যে একেবারে তুতে কালার যেটা, সেই কালারের পিওর সিল্কের শাড়ি। পুরো বডিটা এইরকম আছে, আর পাড়টা হচ্ছে এইরকম। আর এই শাড়িটা কিন্তু আমার আরও পুরনো শাড়ি, মানে তখন মনে হয় আমি মাধ্যমিক দিয়েছি বা এরকম সেই টাইমে, তখন একটা শাড়ি পরার খুব ইচ্ছা ছিল আমার। তো মা সেই জন্য এই শাড়িটা তখন কিনে দিয়েছিল, কোনো সরস্বতী পুজো বা কোনো টাইমে, এক্ষুনি মনে পড়ছে না। বাট এই শাড়িটা কিন্তু অনেক পুরনো, কিন্তু এখনও কিন্তু কোনো নষ্ট হয়নি বা কিছু না, যেন পিওর সিল্ক যেহেতু সেই জন্য কোনো নষ্ট হয় না। তো এই শাড়িটা আমার কাছে আছে, আমি এখানে এনেছি যে এরকম ছোটোখাটো কোনো ইভিনিংয়ের অনুষ্ঠান হলে বা দুপুরবেলার কোনো অনুষ্ঠান হলে যদি শাড়ি পরতে ইচ্ছে হয়। আর এটা যেহেতু পিওর সিল্কের শাড়ি, খুব হালকা শাড়ি, ক্যারি করতেও কোনো অসুবিধা হয় না। তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এখনো কিন্তু কোনো ড্যামেজ হয়নি। নেক্সট যে শাড়িটা তোমাদের দেখাবো, সেই শাড়িটাও আমার খুব প্রিয় শাড়ি। এই যে দেখো এই শাড়িটা, এই শাড়িটা এইরকম হচ্ছে গ্রে কালার, যেটা এই গ্রে কালারটা পুরো বডিতে আছে, আর এইরকম মাল্টি কালার পিঙ্ক আছে, এখানে স্কাই কালার, এরকম হচ্ছে লোটাস মোটিভ রয়েছে, পুরো ফ্লাওয়ার মোটিভ দিয়ে কিন্তু পুরো শাড়িটা, এখানে গ্রিন আছে, পুরো এরকম 2-3 ধরনের কালার দিয়ে কিন্তু ফ্লাওয়ারগুলো মোটিভ করা আছে। আর এই শাড়িটার পাড়টা হচ্ছে পুরো জারি, এইরকম জারি, আর একটা হচ্ছে পিঙ্ক কালার বা রানী কালার বলতে পারো, তার এরকম পুরো বর্ডার আছে। শাড়িটা পরলে অসাধারণ লাগে, কারণ একটা গোল্ডেন জারির আর কি কাজ যেহেতু ভেতরে রয়েছে, সেই জন্য পরলে কিন্তু অসাধারণ লাগে। একটা দেখে হয়তো অতটা বোঝা যায় না শাড়িটা যতক্ষণ না পরা হচ্ছে। আর এইটা হচ্ছে পুরো আঁচলটা, পুরো জারির এরকম করে আঁচলটা আছে। এটা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্টও আছে শাড়িটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কতটা ট্রান্সপারেন্ট। এই শাড়িটার নাম আমি ভুলে গেছি, যখন কিনেছিলাম তখন বলেছিল। এটা আমি যদিও অনলাইনে কিনি, এটা কোনো স্টোর থেকে কেনা নয়, অনলাইনে আমি একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম, তো সেখানে যখন শাড়িটা দেখিয়েছিল 2 বছর আগে পুজোতে, তো খুব পছন্দ হয়ে গেছিলো, কিনেছিলাম। তোমাদেরকে আরেকবারও ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। শাড়িটা হচ্ছে এইরকম, আর অনলাইনে যতটা দেখিয়েছে তার চেয়ে আমার হাতে পাওয়ার পরে আরও বেশি ভালো লেগেছে। এরকম পুরো হচ্ছে গোল্ডেনের এরকম কাজ। ওই শাড়িটার ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিই। এই ব্লাউজটা, ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরি, যেহেতু পিঙ্ক কালার বা রানী কালারের যে বর্ডার আছে ওইটার সাথে এইটাই বেশি আমার মনে হয়েছিল যে এই রকম একটা যদি ব্লাউজ পরি ভালো লাগবে। এটা আমার রেডিমেডই কেনা। আর এই যে ব্যাগটা হচ্ছে এইরকম। লাস্ট যে শাড়িটা তোমাদের দেখাবো, সেই শাড়িটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়। সব মেয়েদের কাছেই কোনো না কোনো শাড়ি থাকে যেটা তাদের অল টাইম ফেভারিট থাকে, সেরকমই একটা শাড়ি হচ্ছে আমার যে পরবর্তী শাড়িটা দেখাবো সেটা একটা ছোট্ট গল্প বলি। এই শাড়িটা হচ্ছে আমি কালী পুজোর সময় কিনেছিলাম, যদিও কালী পুজোর সময় পরিনি, পরেছিলাম হচ্ছে লাস্ট ইয়ার অ্যানিভার্সারি যখন ছিল সেই টাইমে পরেছিলাম। এই শাড়িটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল 2 বছর আগে। তো কলকাতায় একটা বুটিক থেকে আমার নেয়া।
আমি বলছি বুটিকের নামটা, আগে শাড়িটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটা। তোমরা জানো যে টিস্যু শাড়ি এখন খুবই ইন, বা কয়েক বছর ধরেই ইন। তো আমি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম অর্গানজার শাড়ি, তো অর্গানজার শাড়িও দেখেছিলাম, ভালো লাগছিল। তারপরে যখন এই টিস্যু শাড়িটা দেখিয়েছে, তখন এই টিস্যু শাড়িটা দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। আর এই পুরো শাড়িটায় কিন্তু হ্যান্ডওয়ার্ক আছে। এই যে পুরো শাড়িটায় কিন্তু পাড়টা জুড়ে এরকম হ্যান্ডওয়ার্ক, সুন্দর একটা হ্যান্ডওয়ার্ক আছে। এগুলো কিন্তু পুরো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, মতি দেয়া, আর এই যে কাঠদানা পুরো কাজ হচ্ছে এটা। আর মাঝে মাঝে শাড়ির মাঝে মাঝে এরকম কিন্তু যে স্টোন সেইগুলো কিন্তু রয়েছে। আর তোমাদের আঁচলটা একবার দেখাই। এইটা হচ্ছে আঁচলটা, এই যে আঁচলটারও পুরো বর্ডার জুড়ে এরকম কাজ আছে। আর এইটা হচ্ছে টিস্যু যেটা। এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, তবে একবারই পরেছি আমি, আমার বিশেষ পরা হয়নি, আমার পরার ইচ্ছে আছে যদিও আরও। তবে কি এই শাড়িটা কিন্তু একটু ভারী আছে, যেহেতু মতি তারপর স্টোন কাঠদানার কাজ, সেজন্য ভারী আছে। মানে ফ্যাব্রিকটা অতটা ভারী না হলেও এই সাইডের পোর্শনটা বেশ ভারী আছে। আর তবে কিন্তু শাড়িটা পরতে অসুবিধা হয় না, খুব প্লিটিং করতে বা এগুলো করতে কিন্তু, কুচি করতে কিন্তু কোনো অসুবিধা হয় না, খুব ফাস্ট হয়ে যায় শাড়িটা। আর এর ব্লাউজটা কিন্তু আরো সুন্দর দেখতে, তোমাদের ব্লাউজটা দেখাচ্ছি। এই যে এই শাড়ির ব্লাউজটা হচ্ছে এইটা, তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি। এইরকম সামনের দিকটা পুরোটা এরকম, আর পিছন দিকটা হচ্ছে এইরকম। মানে পুরো ব্লাউজটাই কিন্তু কাজ আছে, যে হ্যান্ড ওয়ার্কটা শাড়িতে রয়েছে পুরো ব্লাউজে কাজ আছে। এই যে কাছ থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এইরকম, আর সামনেটা হচ্ছে এইরকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা সুন্দর শাড়ি, আর পরলে কতটা সুন্দর লাগে। আর তোমাদের যেটা বলছিলাম যে কোন বুটিক থেকে এটা নিয়েছি, এটা কলকাতার এথনিক বুটিক থেকে নেওয়া। তোমরা অনেকেই হয়তো জানো বা শপিং করো এথনিক বুটিক থেকে, ওদের কালেকশন আমার খুবই ভালো লাগে। সেই জন্যই আমার ইচ্ছে ছিল কখনো এথনিক বুটিকে যাব, গিয়ে শাড়ি নেব। তো এই শাড়িটা সেই ভাবেই নেয়া। এই ছিল আমার শাড়ির কালেকশন। এখানে বেশি তো শাড়ি নেই, এই 4টে শাড়ি আমার কাছে আছে, আর কিছু হচ্ছে এথনিক ওয়্যার 2 পিস বা 3 পিস সেই জিনিস আছে। তোমরা অবশ্যই জানিও আমার শাড়ির কালেকশন কিরকম লাগলো, আর আমার এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে। আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে পার্লারে। এখানে একটা বিউটি সেলুন আছে কাছেই, যেতে মোটামুটি বাড়ি থেকে হেঁটে 15 মিনিট লাগবে। তো সেই বিউটি পার্লারে যাব। আগে থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখতে হয়, তো আমি আগের উইকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিলাম। তো আমার হয়তো 5 মিনিট লেট হব, তো ঠিক আছে, বেশি দেরি হবে না, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আর এখানে কীরকম সিস্টেম হয়, এখানে যে ওয়াকিং যে ফেসিলিটি, সেগুলো কিন্তু খুব কম ফেসিলিটি হয় বা কম সেলুনেই অ্যালাউ করে। এখানে কিন্তু মেনলি সে যত ছোট কাজই হোক না কেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো কানাডায় আসার পর আমি হেয়ার কাটিংয়ে একবার গেছিলাম, বাট এমনি আদার্স কোনো বিউটি সেলুনে যাইনি। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, একটু ফেসিয়াল করব, এটাই মূলত উদ্দেশ্য আছে আজকে। তো গিয়ে কনসালটেশন করব, ওরা বলবে যে কোনটা ভালো হয়, তো সেই অনুযায়ী করব। তো প্রথমবার যাচ্ছি কানাডার সেলুনে, কানাডার বিউটি পার্লারে ফেসিয়াল করতে। চলো তোমাদেরকেও একটু ক্লিপস দেখাবো যে কীরকম এখানের ট্রিটমেন্ট হয়। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সানি আছে। আর সানির থেকে বড় কথা আমার কীরকম ফিল হচ্ছে যে শীত আসার আগে আগে একটা থাকে না যে, বা শীতের একদম প্রথম দিকে যে দুপুরবেলাগুলোয় হালকা রোদ ঝলমলে, অতটা রোদ্দুরের তেজ থাকে না, তো ওয়েদারটা ভালো লাগছে। আর এখন কিন্তু কানাডায় সামার একেবারে শেষের দিকে, অ্যাকচুয়ালি সেপ্টেম্বর তো হয়ে গেছে, এই টাইমে কিন্তু আগের বছরে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিলো, কিন্তু এই বছরই দেখছি যে এই উইকে কিন্তু ভালো মতনই গরম আছে। এই সময়ে
এতটা গরম থাকার কথা নয়, জেনারেলি একটু বেশি গরমই এই বছরটায় অনুভব করছি। এর জন্য জানি না যে শীতটা বেশি পড়বে না শীত ডিলে হবে, সেটাও একটা ব্যাপার। হ্যালো গাইস, এখন আমার হয়ে গেছে, বেরিয়ে এসেছি। ওখানে আর ভিডিও বেশি করা হয়নি, বেশি মানে একদমই করিনি, তার কারণ অলরেডি লেট হয়ে গেছিলো আর আমার জন্য অপেক্ষা করছিল, অলরেডি ক্লোজিং টাইম হয়ে গেছে। আর সেই কারণে আমি আর ভিডিও করে আর কি বেশি লেট করিনি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন যেরকম দেখছো এটাই আর কি আফটার। তো এবারে আমি তোমাদের একটু বলি যে আমার কীরকম লাগলো এক্সপিরিয়েন্স। তো প্রথমে ওরা যেটা আমাকে সাজেস্ট করেছিল, আমি চাইছিলাম একটু ব্রাইটনিং কিছু, তা আমাকে যেটা ফার্স্টে সাজেস্ট করে তার ভেতরে হচ্ছে সেই প্যাকেজটাতে হচ্ছে ব্লিচিং যেটা সেইটা ছিল। তো আমি যেহেতু ন্যাচারালি কোনোদিন ব্লিচিং করিনি, তো আমি ওখানে বলি যে আমি ব্লিচিং চাই না, এটাকে বাদ দিন, দিয়ে অন্য কিছু করুন, কারণ কেমিক্যাল আমি ইউজ করতে চাই না। তো আমাকে বলে ঠিক আছে ব্লিচিং বাদ দিয়ে দেবো, দিয়ে ওইটা করতে পারো। আর আরও একটা প্যাকেজ ছিল হচ্ছে কম, ওটা বললো কি ডিপ ক্লিনজিং, আর আমারটা বললো হাইড্রা এরকম কিছু একটা বললো, নাকি ব্রাইটনিং বললো। আর হাইড্রা যেটা বলছিল সেটা হচ্ছে $100 হচ্ছে ওই যে ফেসিয়ালটা সেটারই প্রাইস, তারপরে ট্যাক্স করে টিপস দিয়ে মোটামুটি 130-140 হয়ে যেত। তো আমি ওই ব্রাইটনিংটাই করালাম, বললাম আমি তাহলে ব্রাইটনিং করব উইদাউট হচ্ছে ব্লিচ, যেটা আমার পড়লো 89, যে ইয়েটা মানে ফেসিয়ালটা শুধু। আর তারপরে এখানে যে কোনো স্যালুনে সে হেয়ার কাটই হয় বা অন্য যেরকম আমি ফেসিয়াল করতে গেছি, ওখানে কিন্তু টিপস দিতে হয়, আর মিনিমাম টিপস কিন্তু 10% থাকে। তো আমার 10% টিপস দিতে হলো, $9 মতো গেল, গিয়ে মোটামুটি আমার 99 সামথিং, ওই $100 আমার খরচা হয়েছে। আচ্ছা, এবারে বলি যে আমার এক্সপিরিয়েন্সটা কীরকম গেল। আমি যে খুব ফেসিয়াল করেছি এরকম নয়, মাঝে সাঝে কখনো কখনো ইন্ডিয়াতে তো করেইছি, পুজোর সময় হোক বা যে কোনো অকেশন স্পেশাল ইভেন্টের আগে। বাট এই সেই সব ফেসিয়ালে আমি দেখেছি যেটা, সেটার বেসিসেই আমি বলতে পারি এটা কীরকম লাগলো। ওখানে কিন্তু মানে নর্মালি ফেস ক্লিনিং, তারপরে স্ক্রাবিং এবং এইসব করার পরে মানে একটা প্যাক লাগায়, এবং প্যাক লাগানোর পরে একটা লাস্টে যেটা করে সেটা হচ্ছে ক্রিম লাগায় এবং ক্রিম দিয়ে ম্যাসাজ করে। এই রকম স্টেপ হয়। এবারে কেউ যদি এক্সট্রা কোনো স্টেপ নিতে চায়, সেইটার ভিত্তিতে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই এক্সট্রা স্টেপ করা হয়। তো আমার এখানে আমি একটু দেখলাম উল্টো, মানে স্ক্রাবিং অবধি ঠিক ছিল, তারপরেতে কিন্তু হচ্ছে স্ক্রাবিংয়ের পরেই ময়শ্চারাইজার দিয়ে বললো আর কি, যে এবারে ময়শ্চারাইজার দিচ্ছে, এবং তারপরেতে দিল বললো প্যাকটা লাগাচ্ছে। এবং লাস্টের স্টেপে স্ক্রাবিং অবধি কিন্তু হচ্ছে হট টাওয়েল, যেটা হট ওয়াটারে ভেজানো টাওয়েলটা দেয়, এবং তারপরে কিন্তু একটু পরের স্টেপগুলো কিন্তু কুলিং এফেক্ট একটা হয় যেরকম। এখানে কিন্তু সেই রকম কিছু লাগলো না। লাস্ট স্টেপটাতেও মানে ফেস প্যাকটা তোলার সময়ও না হট টাওয়েলটা দিল। তো আমি বরাবর যেখানে যেখানে গেছি করেছি, লাস্টের স্টেপটা এত কুলিং থাকে, তো একটু এনজয় করি। এখানে কিন্তু সেইটা মিসিং ছিল। তো ওই রাস্তায় এত আওয়াজ হচ্ছিল গাড়ি, সেই জন্য আমি বাড়ির কাছে চলে এলাম। এখন আবার ভিডিওটা অন করলাম। তো তোমাদের যেটা বলছিলাম যে সিকোয়েন্সিয়াল স্টেপেতে ফেসিয়াল হয়, বা আমি যেটা করে এসেছি ইন্ডিয়াতে জানি, এখানে একটু ডিফারেন্ট লাগলো। তো যাই হোক, কিছু করার নেই। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ক্যানাডায় ফেসিয়াল করার। আর আমি জানি না ক্যামেরায় কীরকম লাগছে, কিন্তু করার পরে ফার্স্ট ইনস্ট্যান্স আমি যেটা দেখলাম, মানে যেটা হয়ে এসেছে যে খুব ব্রাইট লাগে একেবারে, সেইটা কিন্তু আমি ফিল করিনি এইবারে এই ফেসিয়ালটা করার পরে। দেখা যাক, বলে তো যে ফেসিয়াল করার পরেতে সঙ্গে সঙ্গে এফেক্টটা বোঝা যায় না, 2-4 দিন পরে ইফেক্টটা বোঝা যায়। তো সেটার জন্যই অপেক্ষা করছি। 2-4 দিন পরে যদি একটু বেটার লাগে তাহলে তখন বুঝতে পারবো, তখন বলবো। আর আজকে এই মুহূর্তে করে আমার যে এক্সপিরিয়েন্স বা রেটিং যদি বলো, তো আমি বলবো যে
ওকে মানে আই এম নট টু স্যাটিসফাইড টু বি অনেস্ট, কারণ $100 মানে এখানে প্রায় 6,000 টাকা ভারতীয় মুদ্রায় আমি খরচা করলাম, এবং 6,000 টাকাতে অনেক ভালো ফেসিয়াল ইন্ডিয়াতে হয়ে যায়। মোটামুটি এখন 3,000 3,500-এ অনেক ভালো ফেসিয়াল হয়ে যায়। তো তারপরে 6,000 টাকাতে তো আরও অনেক কিছু, মানে আরও ভালো কিছু হয়। তো সেই অর্থে 6,000 টাকা যে দাম, সেই অর্থে কিন্তু প্রাইসের তুলনায় আমার অতটা ওয়ার্থ লাগলো না টু বি অনেস্ট। তোমরা অবশ্যই আমাকে জানিও নিচে কমেন্ট করে তোমরা কোনো ডিফারেন্স বুঝতে পারছো কি না। আমি তো এই মুহূর্তে খুব বেশি যে আহামরি ডিফারেন্স বুঝতে পারছি না। এবার দেখো, একটু ডিপ ক্লিনিং ভালোভাবে করলে কিন্তু অনেকটাই মুখটা গ্লোই লাগে বা সেই এফেক্টটা হয়, বাট খুব একটা যে আহামরি ডিফারেন্স সেইটা কিন্তু আমি বুঝতে পারছি না। যে একটা যে প্যাক লাগালাম, একটা ব্রাইটনিং বা গ্লোয়িং একটা ইফেক্ট হলো সঙ্গে সঙ্গে ফেসিয়াল করার, সেইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না।